আকাশের অবস্থা আজকে খুব খারাপ দেখছি কুসুম। চারিদিকে মেঘ জমে কালো হয়ে আছে। এই দুর্যোগের মধ্যে তুমি নদীতে গেলে আমার মনটা ঘরের ভেতর বড্ড অস্থির হয়ে থাকে গো। ঘরে বসে থাকলে আমাদের পেট চলবে না গো। সংসারের হাল তো এখন আমাকেই শক্ত করে ধরতে হবে। তোমার পায়ের অবস্থা অনেক খারাপ, কবে যে ঠিক হবে ওপরওয়ালাই জানে। 1 বছর আগে গাছ পড়ে পা ভাঙবার পর থেকে আমার জীবনটা একদম অর্থহীন হয়ে গেছে। তোমার মতন ঘরের লক্ষ্মীকে আজকে মাঝিগিরি করে সংসার চালাতে হচ্ছে, এটা ভেবে আমার নিজের খুব কষ্ট হয়। কষ্টের কিছু নেই, বিপদের সময় স্বামী স্ত্রী একে অপরের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। তুমি মাঝি সেজে এতদিন নৌকা চালিয়েছো, এখন আমি সেই হাল ধরেছি। ঘাটের অন্য মাঝিরা তোমাকে একা পেয়ে নানান রকম কথা শোনায়, হয়তো সেই চিন্তা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। মানুষের কথার মুখে ছাই দিয়ে তুমি কতদিন একা এই বড় নদীর ঢেউয়ের সাথে লড়াই করবে কুসুম? গৌর আমাকে অনেক সাহায্য করে, তাই বাইরে লোক নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু নিজের শরীরটার দিকে খেয়াল রেখো, সময় মতো ওষুধ খেয়ে নিও। আমি আমার মেয়ের জন্যই শ্যামনগর থেকে এই ঘাটে এসে বসে আছি। নিতিনের পা ভাঙার পর থেকে মেয়েটা আমার ঘাটে ঘাটে নৌকা চালিয়ে বেড়াচ্ছে, এটা যে সহ্য করা যায় না। আহ, বৌদি খুব সাহসী মেয়ে মাসিমা। ও যেভাবে নিতিনের পাশে দাঁড়িয়েছে তা দেখে গ্রামের সবাই ওর প্রশংসা করে। নিতিন ঘরে বসে থাকলেও বৌদি একা হাতে পুরো সংসারের খরচ আর স্বামীর চিকিৎসার দায়িত্ব সামলাচ্ছে। পরের ঘরের লোক তো ভালো কথাই বলবে, কিন্তু মায়ের মন তো আর মেয়ের এই কষ্ট মেনে নিতে পারে না। একটা পঙ্গু মানুষের সাথে থেকে আমার মেয়েটা নিজের জীবনটাই একদম শেষ করে দিচ্ছে, এটা আমি হতে দেব না। নিতিনকে দোষ দিয়ে তো লাভ নেই মাসিমা, ও তো ইচ্ছে করে নিজের পা ভেঙে ঘরে বসে নেয়। আম, নিয়তির লিখনকেও এড়িয়ে যেতে পারে না। বৌদি নিজের ইচ্ছেতেই স্বামীর সেবা করছে আর নৌকা চালাচ্ছে। আমি আজই কুসুমকে এই নরক থেকে উদ্ধার করে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। সারা জীবনও একটা খোঁড়া মানুষের বোঝা বয়ে বেড়াবে কেন? এমনটা কোনো মা চুপচাপ দেখতে পারে না। বৌদি কিন্তু নিতিনকে খুব ভালোবাসে, ও সহজে আপনার সাথে চলে যেতে রাজি হবে বলে আমার মনে হয় না। আমি কুসুমের মা, ওর ভালো মন্দ বোঝার অধিকার আমার সবচেয়ে বেশি আছে, কেউ আমাকে আটকাতে পারবে না। ওই দেখুন বৌদির নৌকা ওপার থেকে ফিরে আসছে। আপনি ঘাটের চালার নিচে গিয়ে একটু বসুন, আমি বৌদির নৌকাটা ঘাটের খুঁটির সাথে শক্ত করে বেঁধে দিই। হ্যাঁ, কতদিন পরে তুমি এলে তাই না মা? তোমার জামাইয়ের পা ভাঙার আগে এসেছিলে। তোর এই দুরাবস্থা নিজের চোখে দেখার জন্যই আমি ছুটে এসেছি। তুই নদীতে নৌকা চালাচ্ছিস, জামাইয়ের পা ভেঙেছে বলে তুই নিজের জাত কুল খুইয়ে মাঝিগিরি করবি, এটা আমি কখনো ভাবিনি। বিপদে পড়লে মানুষ কত কি করে মা, নৌকা চালানো তো কোনো পাপের কাজ নয়, সৎ উপায়ে উপার্জন করছি। ওর এই অবস্থায় আমি যদি হাল না ধরি, তবে ও চিকিৎসা আর খাবারের অভাবে তো আমরা মারা যাব। তুই আজই আমার সাথে বাপের বাড়িতে চলে যাবি, এই পঙ্গু লোকের সাথে তোকে আর থাকতে হবে না। বাড়ি গিয়ে তোর জন্য ভালো কোনো ব্যবস্থা করব, এই অভিশপ্ত গ্রাম তোকে ছাড়তেই হবে। এ কেমন কথা বলছো মা তুমি? বিয়ের পর স্বামী ভালো থাকলে তার সাথে থাকবো, আর বিপদে পড়লে চলে যাব? ওকে এই অসহায় অবস্থায় ফেলে আমি কোথাও যাব না মা, এটাই আমার সংসার, আমি এখানেই থাকবো। তুই বড় অবুঝের মতো কথা বলছিস কুসুম। একটা খোঁড়া মানুষের সেবা করে তোর পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। সারা জীবন তোকে এই নদীর ঘাটে বৈঠা বাইতে হবে, এর চেয়ে বড় কষ্ট আর কি বা হতে পারে? আমার কোনো কষ্ট হচ্ছে না মা, তুমি নিজের মনকে শক্ত করো আর আমাদের এই পরিস্থিতিতে বাধা দিও না। আমি আমার স্বামীকে ছেড়ে এক পাও কোথাও নড়ব না, তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো। তুই যখন কিছুতেই যাবি না, তখন আমিও এই বাড়িতেই থেকে যাব এবং দেখব তুই কতদিন এভাবে চলিস। তোর জেদের শেষ কোথায় তা আমিও দেখে ছাড়ব। জামাইকে নিয়ে তুই বেশি দিন সুখে থাকতে পারবি না। তুমি আমার মা হয়ে এমন অভিশাপ দিও না, আমরা ঠিকই একদিন সব বাধা পেরিয়ে সুখে শান্তিতে বাঁচব। তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। ট্রেনের লেটের কারণে গ্রামে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেল রিতা। চারিদিকে কেমন অন্ধকার হয়ে আছে। কাদা রাস্তায় সাবধানে পা ফেলো, শহরের মতো পিচ ঢালা রাস্তা তো এখানে পাবে না, একটু মানিয়ে নাও।
তোমার এই পাড়াগায় আসার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, শুধু জমির টাকার লোভে পড়ে এসেছি। তাড়াতাড়ি আমাদের ভাগের পৈতৃক জমিটুকু বিক্রি করতে হবে। বাবা রেখে যাওয়া জমিটার দাম এখন অনেক বেড়েছে, ওটা বিক্রি শহরে একটা বাড়ি করতে পারবো বিক্রি করে। নিতিন আর কুসুমের কি অবস্থা তো একবার জানা দরকার, যদিও ওদের সাথে আবার যোগাযোগ নেই। তোমার ওই ভাই আর তার বউয়ের কথা আমার সামনে একদম বলবে না তো, ওদের মনে করলেই আমার মেজাজ খারাপ হয়। গ্রামের কিছু লোক বলছিল তো কুসুম নাকি এখন নদীতে নৌকা চালিয়ে মানুষের পারাপার করাচ্ছে। কি লজ্জা, কি লজ্জা! কুসুম নৌকা চালাচ্ছে মানে? আমাদের পরিবারের মান সম্মান তাহলেও একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে দেখছি। শহরের কোনো কলিগ যদি এই কথা জানতে পারে তবে সমাজে আমার আর কোনো মুখ থাকবে না। সেই জন্যই তো বলছি, জমি বিক্রির কাজটা শেষ করেই আমরা কয়েকদিনের মধ্যেই ফিরে যাব। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা নিজেদের মতো বাঁচবো আর এই গ্রাম থেকে চিরকালের জন্য বিদায় নেব। তুমি ঠিকই বলেছ রিতা, সামনের ওই বাঁকটা পার হলেই আমাদের গ্রামের বাড়ি। চলো তাড়াতাড়ি গিয়ে রাতে থাকবার ব্যবস্থা করি। তুমি দালালের সাথে আজ রাতেই কথা বলে রেখো, কাল সকালের মধ্যে সব পাকা করতে হবে। রতনবাবুকে আমি আগেই খবর দিয়ে রেখেছি, উনি আমাদের বাড়ি এসে জমিটার কাগজ দেখে দাম ঠিক করবেন। তুমি মন খারাপ করো না, আমাদের কাজ মিটে গেলেই আমরা শহরের দিকে রওনা দেব। মনোজ বাবাজি, কত বছর পর তুমি বউ নিয়ে গ্রামে এলে, কিন্তু এসে তো একটা খারাপ খবর শুনতে হলো। তোমার ছোট ভাই নিতিন তো গত বছর কাজ পড়ে গিয়ে পা হারিয়ে পঙ্গু হয়ে গেছে। আমি আসবার পথেই লোকের মুখে সব শুনেছি রতন কাকা, কিন্তু আমাদের তো করার কিছু নেই, আমরা শহরে থাকি। আজকে এখানে আসবার মূল কারণ হলো বাবা রেখে যাওয়া জমিটা বিক্রি করে শহরের কিছু কাজ করব। জমি বিক্রি করবার কথা বলছো ঠিকই, কিন্তু নিতিনেরও তো ওই জমির অর্ধেক ভাগ রয়েছে, ও কি রাজি হবে? ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কুসুম একা নৌকা চালিয়ে কতটুকুই বার করতে পারে? নিতিন রাজি না হয়ে যাবে কোথায়? ও তো এখন উপার্জনের ক্ষমতা হারিয়ে আমার দয়ার উপর বেঁচে থাকবার কথা। জমিটা বিক্রি করা খুব দরকার, যদিও জমির পরিমাণ খুব কম, এই ভিটে আর মাঠে সামান্য একটু জমি আছে। নিয়ম অনুযায়ী হরিকে জমি বিক্রি করতে গেলে নিতিনের সই লাগবে কাগজে, নইলে বেআইনি হয়ে যাবে। তুমি কালকে সকালে নিতিনের ঘরে গিয়ে ওর সাথে কথা বলে সইটা করিয়ে আনলে ভালো হতো। আমি কালকে সকালেই ওর কাছে যাব, কিন্তু ওর বউ কুসুমকে নাকি ঘাটে দেখা যায়, সেটা খুব লজ্জাজনক। আমাদের বংশের বউ হয়ে ও এভাবে মাঝিগিরি করবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। অভাবের সংসারে লজ্জা পাওয়ার সময় কোথায় বাবা? কুসুম যদি হাল না ধরতো তাহলে ওদের সংসার চালানো কঠিন হয়েছে। তোমরা বড় লোক, শহরে ভালো চাকরি করো, ভাইয়ের বিপদের দিনে কিছুটা সাহায্য করলে ভালো হতো না? আমরা নিজেদের খরচ চালাতে হিমশিম খাচ্ছি রতন কাকা, তার উপর অন্য কারোর দায়িত্ব নেওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আপনি জমিটার জন্য ভালো খরিদ্দার ঠিক করুন, সই করানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি কাগজের সব ব্যবস্থা করে রাখবো। কালকে দুপুরের দিকে আসবো। তোমরা অনেক দূর থেকে এসেছো, আজকে রাতে খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, কালকে বাকি কথা হবে। দিদি, আপনারা শহর থেকে রাতে এসেছেন শুনে আপনাদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে এলাম। অনেক বছর পর আপনারা এই গ্রামে এলেন, ঘরের ছোট বউ হিসাবে আপনাদের যত্ন করা আমার তো কর্তব্য। আমাদের জন্য খাবার আনার কোনো প্রয়োজন তোমার ছিল না। শহরের ভালো খাবার খেয়ে আমাদের গ্রামের কিছু মুখে দিতে ভালোই লাগে না। আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু মনের দিক থেকে কোনো কমতি রাখি না। আপনি একটু খেয়ে দেখতে পারেন। নিজের পরিবারের লোকজন পর হয়ে গেলে দুনিয়ায় আর কে আপন থাকে বলুন? তুমি এখন মুখে অনেক বড় বড় কথা বলছো, কিন্তু লোকমুখে তো শুনলাম তুমি নাকি আজকাল নদীর ঘাটে মাঝিগিরি করছো। আমাদের মতো সম্মানীয় বংশের বউ হয়ে তুমি এমন নিচু কাজ করছো ভেবে আমার নিজের খুব লজ্জা হচ্ছে। পেটের দায় আর স্বামীর চিকিৎসার জন্য আমাকে এই কাজ করতে হচ্ছে, এখানে লজ্জার কিছু আমি তো দেখি না। সৎ পথে কষ্ট করে টাকা রোজগার করা কোনো অপরাধ নয়। বিপদের দিনে বসে থাকলে আমাদের জীবন চলতো না। তোমার স্বামী একটা পঙ্গু মানুষ, তার কোনো ক্ষমতা নেই বলে তুমি এখন পুরো পরিবারের নাম খারাপ করছো। আমার স্বামী আজ ভাগ্যের দোষে ঘরে বসে আছেন, সুস্থ থাকলে তিনিই পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলে নিত।
আমি তার স্ত্রী হয়ে কষ্টের দিনে একটু পাশে দাঁড়িয়েছি মাত্র, এতে বংশের সম্মান নষ্ট হয় না। তুমি যেভাবে তর্ক করছো তা দেখে বোঝাই যাচ্ছে তোমার সাহস নদী পারাপার করতে করতে অনেক বেশি বেড়ে গেছে। আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি, শুধু নিজের দায়িত্বটুকু পালন করতে এসেছিলাম দিদিমণি। খাবারগুলো টেবিলে রেখে গেলাম, যদি ইচ্ছা হয় তবে একটু মুখে দিবেন। আমাকে এখন নদীর ঘাটে যেতে হবে। নিতিন, আমি শহর থেকে অনেক দরকারি কাজে গ্রামে এসেছি। বাবা রেখে যাওয়া যে জমিটুকু আছে তা বিক্রি করবার জন্য এই কাগজে তোমার একটা সই প্রয়োজন। বর্দা, তুমি কতদিন পরে বাড়িতে পা রাখলে, কিন্তু এসে জমির কথা বলছো? আমার পা ভাঙবার পর থেকে তুমি একটা দিনও আমাদের কোনো খোঁজ নাওনি, আজকে সই নেওয়ার জন্য চলে এলে? শহরে সংসার চালাতে আমার অনেক টাকা খরচ হয়, তাই গ্রামের এই সম্পত্তি ফেলে রাখবার কোনো অর্থ আমি দেখি না। তুমি এখন উপার্জনের ক্ষমতা হারিয়েছো, তাই জমি বিক্রি করে দিলে তোমারও কিছু টাকা পাওয়ার সুযোগ হবে। আমি পৈতৃক জমি কোনোভাবেই বিক্রি করতে দেব না। এটা আমাদের শেষ সম্বল এবং আমার বাবার একমাত্র স্মৃতি। কুসুম দিনরাত নদীতে নৌকা চালিয়ে কষ্ট করে সংসার চালাচ্ছে। আমরা এই জমিটুকু আগলে রেখে সারা জীবন বেঁচে থাকতে চাই। তোমার মতো একজন খোঁড়া মানুষের এত কথা ভালো নয়। তুমি এখন পুরোপুরি তোমার স্ত্রীর উপর নির্ভরশীল হয়ে আছো। কুসুম নৌকা চালিয়ে আমাদের বংশের যে সম্মান নষ্ট করছে, গ্রামে এসে তো লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। তোমরা শহরের বড় মানুষ হয়ে আমাদের দুঃখ বুঝবে না, তাই আমার স্ত্রীর নামে কোনো বাজে কথা বলবে না। আমি তোমার বড় ভাই, আমার কথার উপর কথা বলবার অধিকার তোমার নেই। চুপচাপ এই কাগজে নিজে সই করে দাও। জমি বিক্রি করবার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। রতনবাবু এই বিষয়ে আমাকে অনেক সাহায্য করছেন। রতনবাবু চতুর লোক, তার বুদ্ধিতে চললে তুমি নিজের ভাইয়ের ক্ষতি করতে পারো, কিন্তু আমি সই করব না। তুমি সই না করলে আমি অন্য উপায়ে জমি নিজের নামে করে নেব। কুসুম, তুই তোর ওই পঙ্গু স্বামীর জন্য নিজের পুরো জীবনটা শেষ করে দিচ্ছিস। এটা আমি আর দেখতে পারছি না। মনোজ যেভাবে জমি বিক্রি করতে এসেছে, তাতে তোরা এই বাড়ি থেকেও একদিন পুরোপুরি গৃহহীন হয়ে যাবি দেখছি। মা, তুমি কোনো চিন্তা করো না। বড়দা জোর করে আমাদের জমি বিক্রি করতে পারবে না। নিতিন সই করেনি। আমরা কষ্ট করে হলেও নিজেদের ব্যবস্থা করে নেব। ওপরওয়ালার ওপর আমার পুরো বিশ্বাস আছে, ভালো দিন আসবেই। তুই তো কিছুতেই আমার সাথে বাপের বাড়িতে যাবি না। তোর এই জেদ তোকে অনেক বড় বিপদে ফেলবে রে। আমার আমার নিজের সামান্য কিছু জমি আছে বাপের বাড়িতে, ভাবছি ওটা বিক্রি করে আমি তোদের পাশে এসে দাঁড়াবো। তোমার বাপের বাড়ির জমি তুমি কেন আমাদের জন্য বিক্রি করবে মা? ওটা তো তোমার শেষ বয়সের একমাত্র সম্বল। আমরা তরুণ মানুষ, খেটে খেতে পারবো। তুমি নিজের সম্পত্তি এভাবে আমাদের জন্য নষ্ট করতে যেও না মা। তুই আমার একমাত্র মেয়ে, তোর কষ্ট দেখলে আমার যে বুকটা ফেটে যায়। জামাইয়ের চিকিৎসা হওয়া এখন সবচেয়ে বেশি দরকার। জমি বিক্রির টাকা দিয়ে আমি নিতিনকে শহরের বড় হাসপাতালে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে পায়ের চিকিৎসা করাতে চাই। নিতিনের পায়ের চিকিৎসা করাতে পারলে সে আবার আগের মতন সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা আমার স্বপ্ন। কিন্তু তোমার জমি এভাবে বিক্রি করলে আমার নিজের মনে সারা জীবন অনেক বড় অপরাধ বোধ থেকে যাবে। অপরাধের কিছু নেই রে কুসুম। জামাই সুস্থ হয়ে গেলে তোদের সংসারে আবার আগের মতন সুখ আর শান্তি ফিরে আসবে। নিতিন তখন আবার কাজে ফিরতে পারবে, আর তোকে এই কষ্টের মাঝে গিরির কাজ আর করতে হবে না। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না মা। তুমি রাগ করে থাকলেও শেষ পর্যন্ত আমাদের পাশেই দাঁড়ালে। ও সুস্থ হয়ে গেলে আমরা দুজনে মিলে দিনরাত পরিশ্রম করে তোমার সমস্ত টাকা আবার ফেরত দিয়ে দেব মা। আমার টাকার প্রয়োজন নেই। তোরা সুখে থাকলে আমি শান্তি পাবো। আমি কালই গ্রামে গিয়ে জমিটার ব্যবস্থা করছি। তুই এখন সংসারের বাকি কাজগুলো শেষ কর। আমি জামাইয়ের কাছে গিয়ে একটু বসি। কুসুম, আমাদের ওপারে পৌঁছে দাও। ট্রেনের সময় হয়ে গেছে, শহরে যেতে হবে। জমিটার ব্যবস্থা এবার করতে পারলাম না নিতিনের জেদের কারণে, তবে আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব। বড়দা, আপনারা নিজেদের স্বার্থের জন্য এভাবে ভাইয়ের ক্ষতি করতে চাইলেন, এটা কিন্তু আপনাদের একদম মানায় না। ঈশ্বর সব দেখছেন। আসুন, নৌকায় বসুন। আমি আপনাদের সাবধানে নদী পার করে ওপারে পৌঁছে দিচ্ছি। তোমার এই ভাঙা নৌকায় উঠতে আমার খুব ভয় করছে। শহরের মানুষ আমরা, কখনো এমন নোংরা পরিবেশে আসিনি। নৌকা এখন মাঝ নদীতে আছে। আপনারা চুপচাপ বসে থাকুন, নইলে ভারসাম্য হারিয়ে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে যে কোনো সময়।
তুমি আমাদের ভয় দেখানোর চেষ্টা করো না কুসুম। আমরা শহরে শিক্ষিত মানুষ, পরিস্থিতি সামালতে ভালো মতো চাইনি, বুঝেছো? সামনের মাসে এসে আমি সমস্ত পৈতৃক জমি ঠিক বিক্রি করে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না আমাকে। মানুষের ভাগ্য কখন বদলায় তা কেউ বলতে পারে না বর্দা। আপনি জমি বিক্রির স্বপ্ন দেখছেন, কিন্তু সময় অন্য কথা বলতে পারে। আমি আমার স্বামীর পাশে আছি এবং তার সই ছাড়া আপনি কোনো কাগজ তৈরি করতে পারবেন না। তোমার মতো একজন সাধারণ মাঝি বউয়ের এত বড় বড় কথা শোনার ধৈর্য আমাদের একদম নেই, বুঝেছো? তুমি নৌকা তাড়াতাড়ি চালাও। শহরে ফিরে যাওয়ার জন্য আমার মনটা এখন ছটফট করছে। এই নোংরা গ্রাম আমার একদম পছন্দ নয়। নদীর বাতাস খুবই পবিত্র দিদিমণি। এখানে শহরের মতো কৃত্রিমতা নেই। মানুষ সহজ সরলভাবে বাঁচতে ভালোবাসে এই গ্রামে। ওপারে ঘাট দেখা যাচ্ছে। আপনারা নিজেদের জিনিসপত্র ভালো করে ধরুন। নৌকা এখন তীরের কাছাকাছি এসে পৌঁছে গেছে। এই নাও তোমার পর ওপারের টাকা। কুসুম, আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক রইল না। আমরা চললাম এখন। আগামী মাসে যখন ফিরে আসবো তখন জমির আসল কাগজ নিয়েই তোমার স্বামীর সামনে গিয়ে দাঁড়াবো, মনে রেখো। নিতিন, আমি আমার বাপের বাড়ির জমিটা ভালো দামে বিক্রি করে সেই টাকা নিয়ে আজ তোদের কাছে ফিরে এলাম। এগুলো দিয়ে জামাইকে শহরের বড় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। মা, আপনি আমাদের জন্য নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে দিলেন। এটা দেখে আমার নিজের খুব লজ্জা ও কষ্ট হচ্ছে। আমি একজন পঙ্গু মানুষ হয়ে ঘরে বসে আছি, আর আপনি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলেন। মায়ের দেওয়া এই টাকা নিয়ে আমাদের আজই শহরের উদ্দেশ্যে রওনা হতে হবে। কুসুম ঠিকই বলেছে। রতনবাবু বলছিলেন শহরের হাসপাতালে ভালো ডাক্তার আছেন যারা ভাঙা পা একদম ঠিক করে দিতে পারেন। তুমি আবার নিজের পায়ে দাঁড়িয়ে নৌকা চালাবে, এটাই আমার একমাত্র ইচ্ছা। তুমি আর কোনো দ্বিধা করো না বাবা। আমার নিজের খুব ইচ্ছে করে আবার আগের মতো সুস্থ হয়ে এই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে। ও নদীর ঘাটে রোদ বৃষ্টির মধ্যে কষ্ট করতে দেখলে আমার বুকটা প্রতিদিন যন্ত্রণায় ফেটে চৌচির হয়ে যায়। তোমার যন্ত্রণার দিন এখন শেষ হতে চলেছে গো। তুমি মনে জোর রাখো। ডাক্তারবাবুরা নিশ্চয়ই তোমাকে ভালো করে দেবেন। আমি ঘাটে গিয়ে গৌরকে ডেকে আনি, সে আমাদের শহরের ট্রেনে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। হ্যাঁ, গৌর খুব ভালো ছেলে। বিপদের দিনে সে তোমাদের অনেক সাহায্য করে। তাকে সাথে নেওয়া খুবই বুদ্ধিমানের কাজ হবে। আমি তোমাদের কাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে ভরে নিচ্ছি। তোরা শহরে যাওয়ার জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ওপরওয়ালা আমাদের সহায় হয়েছেন। মায়ের এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম এবং মনে নতুন বাঁচবার আশা খুঁজে পাচ্ছি। আমি এখনই আসছি। মা, তুমি ওর পাশে বসো। আমি আজকে শহর থেকে পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে তোমাদের সামনে ফিরে এলাম। ডাক্তারের চিকিৎসায় আমার ভাঙা পা একদম ঠিক হয়ে গেছে। ওপরওয়ালার কৃপায় আমি আবার স্বাভাবিক জীবন পেলাম। তোমার পায়ের অবস্থা এখন পুরোপুরি ভালো। এ দেখে আমার চোখে আনন্দের জ্বর চলে আসছে গো। মনটা শান্ত হলো আজ। মায়ের ত্যাগের কারণে আর তোমার নিজের ইচ্ছা শক্তির জোরে তুমি আবার এই নদীর ঘাটে ফিরে আসতে পারলে। এই বন্ধু, তোকে নিজের পায়ে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার যে কত বড় আনন্দ হচ্ছে তা আমি মুখে প্রকাশ করতে পারছি না বন্ধু। ঘাটের সবাই তোর ফেরবার পথ চেয়ে বসেছিল, তুই আবার আমাদের মাঝে ফিরে আসে খুব ভালো হলো। তোদের সবার ভালোবাসায় আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আর একটা ভালো খবর আছে আমার কাছে। আমি গ্রামের হরিপদ কাকার দোকানে একটা ভালো কাজ পেয়েছি। কালকে থেকেই সেখানে আমার দায়িত্ব শুরু হবে। হরিপদ কাকার দোকানে কাজ পেয়েছে মানে আমাদের সংসার তো আর কোনো অভাব থাকবে না। ওপরওয়ালার অনেক দয়া আমাদের ওপর। তোমাকে আর কাজ করতে হবে না গো। তুমি দোকানে বসে সম্মানজনক উপায়ে রোজগার করতে পারবে এখন। এটা তো খুব খুশির খবর নিতিন। হরিপদ কাকা খুব ভালো মানুষ, তিনি তোকে যোগ্য সম্মান দেবেন আমি নিশ্চিত জানি। কুসুম বৌদির কষ্টের দিন এবার শেষ হলো, তাকে আর এই নদীর বুকে দিনরাত নৌকা চালাতে হবে না। হ্যাঁ গৌর, কুসুম অনেক কষ্ট করেছে আমার জন্য। এবার তার বিশ্রামের সময় এসেছে। আমি তাকে আর ঘাটে আসতে দেব না। আজকে রাতে আমাদের বাড়িতে খাওয়ার দাওয়াত রইল। তুই কিন্তু অবশ্যই সময় চলে আসিস বন্ধু। তুই ডাকলে আমি যাবো না এমন হতে পারে না। আমি অবশ্যই সময় মতো তোদের বাড়িতে পৌঁছে যাব রাতের খাবার খেতে। কুসুম বৌদি আজকে অনেক ভালো ভালো রান্না করবে আশা করি। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করবো আজকে রাতে। চলো চলো, আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। মা ঘরে আমাদের জন্য অপেক্ষা করছে। দাদা, এই রাতে? নিতিন রে, আমি খুব বড় বিপদে পড়ে আবার এই গ্রামে তোমাদের কাছে ফিরে আসতে বাধ্য হয়েছি।
আমি শহর থেকে অফিসিয়াল লোন নিয়েছিলাম, এখন টাকা শোধ করতে না পারলে আমার চাকরি চলে যাবে। বর্দা, তুমি ঘরের ভেতরে এসো। রাগ অভিমান ভুলে আমাদের সাথে বসে আগে কিছু মুখে দিয়ে নিজের মনটা শান্ত করো। তোমার বিপদের কথা শুনে আমার খারাপ লাগছে। ভাই হিসেবে তোমাকে এই অবস্থায় ফেলে দিতে পারি না কখনো। আমি আগে তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, বিশেষ করে জমির জন্য কুসুমকে অনেক অপমান করেছি অহংকারের বশে। আজকে আমার নিজের ভুল আমি বুঝতে পারছি। তোমরা ছাড়া এই দুনিয়া আমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। অতীতের কথা মনে রেখে লাভ নেই বর্দা, তুমি শান্ত হও। আজকে রাতেই আমি তোমার জমার কাগজে সই করে দেব। তোমার ভাগের অংশ তুমি বিক্রি করে নিজের সমস্ত লোন পরিশোধ করে দাও। আমি আর বাধা দেব না। মনোজ বাবা, অহংকার মানুষের বুদ্ধি নাশ করে দেয়। আজ তোমাদের এই অবস্থা দেখে আমার নিজেদেরও খুব কষ্ট হচ্ছে। বিপদের সময় পরিবারের মানুষই পাশে দাঁড়ায়, এটাই চিরন্তন নিয়ম। তোমরা এখন থেকে ভালো মানুষের মতন থাকার চেষ্টা করো। নিতিন, আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালি ভাই। উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো ভাই। পরিবার মানেই তো একে অপরের বিপদে পাশে দাঁড়ানো মনোজ দাদা। আপনি নিতিনের মতোই ভাই পেয়ে সত্যি খুব ভাগ্যবান মানুষ। আজকে আনন্দের দিন, নিতিন সুস্থ হয়েছে এবং আপনার সমস্যারও সমাধান হয়ে গেল। আমি আর বাড়িতে ফিরে যাব না। কুসুমের এই সুখের সংসারে মেয়ে আর জামাইয়ের সাথেই থেকে যাব সারা জীবন। নিতিন এখন সুস্থ হয়েছে, কুসুমেরও কষ্ট কমেছে। আমার শেষ জীবনটা এদের চোখের সামনেই শান্তিতে কেটে যাবে আশা করি। তোমাকে আমরা আর কোথাও যেতে দেব না মা। বড়দা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই মিলে আপনার পাশে আছি। কাল সকালেই জমিটার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। কুসুম, আজকে চাঁদের আলোটা কত সুন্দর লাগছে দেখেছো? আমাদের মনের ভেতরের সমস্ত অন্ধকার যেন চিরকালের জন্য দূর হয়ে গেল। হরিপদবাবুর দোকানের আয়ে আমাদের সংসার এখন খুব ভালোভাবেই চলছে। কোনো অভাব অনটন নেই আমাদের ঘরে। ওপরওয়ালার অনেক কৃপা যে আমরা সব বাধা পেরিয়ে আজ এই সুখের মুখ দেখতে পেলাম। আমার মনটা শান্তিতে ভরে গেছে গো। মার পাশে দাঁড়ানো আর বড়দার নিজের ভুল বুঝতে পারা, সব কিছু ভেবে ভালো লাগছে। তোমার মতন সাহসী স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের জন্য সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আমি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ তোমার জন্য। স্ত্রীর কর্তব্যই হলো স্বামীর বিপদের দিনে তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা। আমি শুধু নিজের দায়িত্বটুকু পালন করেছি মাত্র। তুমি আজ সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছো, এর চেয়ে বড় আনন্দ আমার জীবনে আর কিছুই হতে পারে না। এখন থেকে সংসারের সব দায়িত্ব আমার। তোমাকে আর কষ্টের মাঝে নদীর ঘাটে গিয়ে মাঝিগিরি করতে হবে না। তুমি ঘরের লক্ষ্মী হয়ে বাড়িতে থাকবে। আমি তোমার কথা মেনে নিলাম। মাঝি বউয়ের পরিচয় ছেড়ে আমি এখন শুধু তোমার ঘরের লক্ষ্মী বউ হয়েই থাকবো। তবে নদীর ওই দিনগুলোর কথা আমার সবসময় মনে থাকবে, কারণ ওটাই আমাদের কঠিন সময় বাঁচিয়ে রেখেছিল। এবার ঘুমাতে হবে। কালকে সকালে আমাকে আবার সময়ে হরিপদ কাকার দোকানে কাজে যেতে হবে।